বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। বাঘ কিভাবে বিড়াল, সেই গল্পটা যেন আজকে গত 24 ঘন্টা ধরে আমরা দেখতে পেলাম বীরভূমের রাজনীতি। বীরভূমের দুর্দান্ত প্রতাপ নেতা অনুব্রত মণ্ডল কখনো পুলিশকে বোম মারতে বলেছেন, কখনো পুলিশকে প্রকাশ্যে সাংবাদিকদের সামনে হুমকি দিয়েছেন, ক্যামেরার সামনে হুমকি দিয়েছেন, কখনো তিনি চরম চরম দুর্বাতাসা, নকুলদানা, অনেক কিছু নানান রকম হুমকি ভোটের আগে তিনি দিয়েছেন। কিন্তু একবারের জন্যও দল থেকে কিন্তু তাকে কোন রকম সতর্কতা বা কিছু বলা হয়নি বা ব্যবস্থাও নেওয়া হয়নি। কারণ অনুব্রত মণ্ডল বাগে গরুতে 101 ঘাটে জল খাওয়ান। সেই অনুব্রত মণ্ডল যখন তিনি কয়লা এবং গরু পাচার মামলায় তাকে গ্রেপ্তার করা হলো, তিনি তিহার জেলে ছিলেন প্রায় 2 বছরের কাছাকাছি, তার মেয়েও ছিল। সেই সময় বীরভূম জেলার তৃণমূলের সভাপতি হিসেবে তার নাম থাকলেও কোর কমিটি নির্বাচিত করে সেই কোর কমিটি দুটি নির্বাচন জয়ী হয়। একটা তো পঞ্চায়েত নির্বাচন, আরেকটি ছিল লোকসভা নির্বাচন। দুটি নির্বাচনে জয়ী হয়। 2024 লোকসভা নির্বাচনে ব্যাপক জয়লাভ করে। তারপরে অনুব্রত মণ্ডল ফিরে আসেন, জেল থেকে ছাড়া পেয়ে তিনি জামিনে মুক্ত হন, ফিরে আসেন, আর তাকে জেলা সভাপতির পদে বহাল করে। কিন্তু এইখানেই দলের অন্দরে একটা কোথাও একটা গোষ্ঠীদ্বন্দ্বের ছায়া দেখা যায়। যে অনুব্রত মণ্ডলকে ছাড়া পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচন জয় করা হয়েছিল, সেই অনুব্রত মণ্ডলকে কেন তাহলে যারা কাজ করলো, যারা সেই সময় কাজ করলো, তাদেরকে না রেখে কোর কমিটিকে রেখে অনুব্রত মণ্ডলকে কেন রাখা হলো জেলা সভাপতি পদে? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল। তারপরে ফের রদবদল এবং সেই 10 জনের কোর কমিটি এবং অর্থাৎ জেলা সভাপতির পদ খারিজ করে দেওয়া হয়, যে জেলা সভাপতি বলে কিছু থাকবে না বীরভূম। সেই 10 জনের কোর কমিটি যারা গত লোকসভা নির্বাচন এবং পঞ্চায়েত নির্বাচনে দলকে জয়মুখ দেখিয়েছিল খুব ভালো মতো, তাদের নেতৃত্বে আগামী দিনে বীরভূমের রাজনীতি চলবে। এইখানে বাদ সাধল। তারপরে দেখলাম কাজল শেখ বনাম অনুব্রত মণ্ডল, তাদের মধ্যে একটা 2-3টে মিছিল, এবং মিছিলে কে কত লোক করতে পারে তার একটা প্রতিযোগিতা, ছোট মাছ বড় মাছ না। কিন্তু তারপরে যে জিনিসটা মারাত্মক আকার নিল, সেটা হচ্ছে যে কোনো এক কর্মী কে মারধরের ঘটনা বা কিছু ব্যাপারে হঠাৎ অনুব্রত মণ্ডল যে ভাষায় এক পুলিশ অফিসারকে তিনি কদর্য ভাষা ব্যবহার করে তিনি কথা বলছেন, তার সেই অংশটা শুনে নেব। এবং এখানে যে প্রতি কটা জায়গায় যেভাবে বিপ শব্দ দেওয়া হয়েছে, বিপ শব্দ দিয়ে, অর্থাৎ যেখানে যেখানে তিনি স্ল্যাং ইউজ করেছেন, কদর্য ভাষা ইউজ করেছেন, ব্যবহার করেছেন, সেই জায়গাগুলোকে মানে বিপ শব্দ দিয়ে 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 যেতে হবে। এতবার তিনি কদর্য ভাষা ব্যবহার করেছেন। আমরা হয়তো এটা যে অনুব্রত মণ্ডলের কণ্ঠস্বর আমরা যাচাই করিনি, কিন্তু রাজনৈতিক পারিপার্শ্বিক অবস্থায় যা দেখা গেছে তাতে কিন্তু এটা অনুব্রত মণ্ডল যে ভূমিকা দিয়েছে তা পরিষ্কার। কারণ 24 ঘন্টার মধ্যেই দলকে 2বার চিঠি, দলের নির্দেশে তিনি আবার একটি ভিডিও নিঃশর্ত ক্ষমা চেয়েছেন পুলিশের কাছে। দুটোই আমরা দেখব। আগে প্রথম দেখে নেব সেই অডিওটি, যে অডিওটি ভাইরাল হয়েছে, কিভাবে একজন দুর্দান্ত প্রতাপ নেতা, যিনি যাকে বীরভূমের বাঘ বলে সবাই বলতো, তিনি সেই বাঘের মতো আচরণ করছেন। শুরু। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে পার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে। এটা
বল 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 বল, তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পরশু তো, কাল পরশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে, প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পরশু ডেপুটেশন রেড কর, ওকে অফিস থেকে, ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। এসপিকে ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। রেড করতে গেছে রে তোর বউ, রাস্তা করে ধর, রাস্তা করে। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমার উপর মন্ডল বলছি, সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই না? আমাদের, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পরশু ডেপুটেশনের রেট কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে করে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা তোর আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, শুনলেন এই বীরভূমের দুর্দান্ত প্রতাপ নেতা যখন এর আগে চড়াম চড়াম, তারপরে পুলিশকে বোম মারুন এবং নানান কথা তিনি বলেছেন, কিন্তু দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বা এরকম প্রতিক্রিয়া কেন দেওয়া হচ্ছে তা নিয়েও কিছু বলে, কারণ তোমার দলের সুসমালোচনা। কিন্তু আগামী নির্বাচন 2026-এর নির্বাচন কোথাও যেন আহ একটা শঙ্কা রয়েছে নির্বাচনে জয় নিয়ে। এই অবস্থায় এই যে কদর্য ভাষা, তা নিয়ে দলের অন্দরেও কিন্তু ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে এবং তারপরেই তড়িঘড়ি দল তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলে, দুটি চিঠি দেন দলকে। কিন্তু তারপরেও দলের তরফ থেকেই আবারও বলা হয় যে ভিডিওতে এই নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং সেই ভিডিওতে এই অনুব্রত মণ্ডল, অর্থাৎ অনুব্রত মণ্ডল বিড়ালের মতো আচরণ করছেন। বাঘ যেমন বিড়াল হয়, দেখুন সেই বিড়াল কি বলছে, শুনলেন অনুব্রত মণ্ডলের সে ভাষা। যিনি 24 ঘন্টা আগে বাঘের আচরণ করেছিলেন, ঠিক 24 ঘন্টার মধ্যেই তিনি কোথাও যেন মিউ মিউ শব্দ করছেন। যেসব কর্তারা আছেন, বড় কর্তারা সবাই আছেন, সবাই দিদিকে ভালোবাসেন এবং পুলিশকে আমি প্রচণ্ড সাহায্য করি, পুলিশকে আমি ভালোবাসি প্রথম থেকেই। পুলিশ বিপদে পড়লে পুলিশের পাশে আমি দাঁড়াই। পুলিশকে গাল দেওয়ার কথা আমি কোনদিন ভাবতেই পারি না। পুলিশকে গাল কেউ যদি দেয়, আমি তাকে অপমান করি, এটা আমার বরাবরকার স্বভাব। এবং পুলিশের যখনই যে কোনো এসপি হোক, এসডিপিও হোক, অ্যাডিশনাল এসপি হোক, যারা আমাকে যখনই যা বলেছে যে এটা দেখে দিন, আমি দেখে দিয়েছি। পুলিশের পাশে সবসময় লোক দিয়ে যেমন করে হোক আমি তার কোনো ঝগড়াঝাটি করতে দিই না। আমি খুব দুঃখিত, কারণ আমি ওষুধ ফষুধ রাখতে খাই তো অনেক ঘুমের, আর আমি এখন 10টার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও খাই। সেই সময় ঘুমটা ভেঙেছে। নুরুল যে ছেলেটা আমাদের খুব হৃদয়, খুব ভালো ছেলে, ওর বাবা বলতো আমাদের দল করতো,
বাবার করার পর ও দল করে খুব নিরীহ ছেলে, ভালো ছেলে। ওকে যখনই শুনেছি মেরে পা হাত ভেঙে দিয়েছে, আমার মনটা খুব খারাপ। তা আমি আইসিকে আমিও বলেছি, চাঁদুও ফোন করে বলেছে যে আপনি তাড়াতাড়ি জানকে অন্তত ছেলেটাকে আজ হসপিটালাইজ করুন। তো উনি আমার কাছে অন্য ধরনের কথা বলেছে, সেটা আমি আর বলতে রাজি নয়। তখন আমি নিজের রাগ সামালতে পারি না, এটা স্বাভাবিক আমি বলেছি। এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি এটা যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। যে কদর্য ভাষা তিনি ব্যবহার করলেন, যেটা শোনালাম, যেখানে প্রতিটা জায়গাতেই বিপ শব্দ দিতে হচ্ছে, অর্থাৎ এমন এমন কদর্য ভাষা তিনি বলেছেন যা কানে নেওয়ার মতো নয়। মানে বাড়ির স্ত্রী, মা, কাউকে তিনি বাদ দেননি ওই ভিডিওতে, মানে অডিও ক্লিপটা যা আছে। তো এই জায়গা থেকে তার পরের দিনই দলের চাপেই তাকে আবার নিঃশর্ত ক্ষমা চাইতে হলো। তিনি নাকি পুলিশকে খুব স্নেহ করেন, পুলিশকে খুব আর কি ভালোবাসেন, তাদেরকে তাদের কথা শুনেন, এসব তিনি বলেছেন। তো রায়দা, আপনি এইটাকে কিভাবে দেখছেন বিষয়টা? এই পরিস্থিতি কেন এলো হঠাৎ করে? অনুব্রত মন্ডল ভুল পাল্টে গেল কেন, বা দলকেই পাল্টাতে হলো কেন? হ্যাঁ, দেখুন, অনুব্রত মন্ডল ওরফে বাংলার নবতম বাঘ, তিনি যা বলেছেন, যেটা আমরা শুনতে পাচ্ছিলাম, মানে যেটা ভাইরাল হয়েছে, মানে ভিডিও রেকর্ডিং এসে, অডিও রেকর্ডিং এসেছে, ভিডিও তো না, অডিও রেকর্ডিং এসেছে। আমি প্রথমে বিশ্বাস করিনি। বিশ্বাস করুন যে একটা মানুষ, রাজনৈতিক নেতা, সেই ধরনের কথা বলতে পারে। কারণ এই ধরনের কথা হয়তো রাস্তার কিছু লোকে বলে, দুষ্ট লোকেরা বলে। এটা যে মানে পলিটিশিয়ানসরা বলতে পারে, এবং ওনার মতন একজন নামকরা পলিটিশিয়ান, নামকরা ইন দ্য সেন্স উনি তো জেলার তো দায়িত্বে বহুদিন ধরে আছেন, এবং উনি কারাপশনও জড়িয়ে আছেন, জেলও বহুদিন খেটেছেন। তো সেই সব বিষয়ে ওনার তো সারা ভারত জুড়ে ওনাকে সবাই পরিচিত, এবং একজন প্রসিদ্ধ গুন্ডা হিসেবে ওনার যথেষ্ট নাম আছে। এখন বীরভূমটাকে চালিয়েছেন নিজের মানে ইয়েতে, মানে দাপটেই চালিয়েছেন, কোনো আদর্শ নীতি, কোনো বালাই কিছু নেই। এটা যারা বীরভূমের সঙ্গে জড়িত তারা সবাই জানে, মেনে নিয়েছে ওকে। অবিসংবাদী বীরভূমের রবিনুর, রবিনুর অসম্মান করা হয়, ওনাকে যদি রবিনুর বলা হয়। রবিনুর টাকা, গরিবদের টাকা দিত, মানে বড় লোকদের থেকে তুলে নিয়ে, কিন্তু ও সেরকম ধরনের কিছু করেছে বলে জানা যাচ্ছে না। একজন মাগুর মাছ ব্যবসায়ী থেকে উনি যে জায়গায় উত্তরণ ঘটেছে, হ্যাঁ, মানে মুঠি ছড়ি নিয়েই ওনার কারবার ছিল, সেটা মাছ থেকে পরে মানুষের উপরে যখন ব্যবহার করেছেন, ততই ওনার গুরুত্ব বেড়েছে। কিন্তু যে ভাষা উনি ব্যবহার করেছেন, ঠিক আছে, সবাই তো বিরাট ইয়ে হয় না, অরিজিন হয় না, নানানজন নানান জায়গা থেকে আসে। আমাদের প্রধানমন্ত্রী, উনি একজন জালা ছিলেন, উনি বড় লোকের বিরাট বাড়ি, ফ্যামিলি, শিক্ষিত লোক, তা তো না। সুতরাং এই জায়গায় এই ভদ্রলোক যে মাগর মাছ এসছেন, সেটা কোনো অপরাধ নয়, সেটা ঠিক আছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তারপরে যেভাবে উনি বটি ছুরিটাকে ব্যবহার করেছেন, এবং যেভাবে সেই ভাষা ব্যবহার করেছেন একের পর এক, দুর্ভাগ্য এই ভাষা ব্যবহার করে, এই কদর্য ভাষা ব্যবহার করে বাংলার রাজনীতিতে দিনের পর দিন থেকে গেছে। কেউ কিছু করেনি, এই ভদ্রলোককে কেউ কিছু করেনি। বহু হ্যাঁ, ঘটনার সঙ্গে উনি জড়িয়ে আছেন। যাই হোক, এখন পশ্চিমবঙ্গের গণতন্ত্র এমনই অবস্থা, ওনার বিরুদ্ধে কেউ কিছু বলেও না, কোথাও লেখাও হয় না। একেবারে অবস্থাটা বোঝাই যাচ্ছে যে শাসক দলের দাপুটে নেতা, ঠিক আছে, একে এখন সবাই ভয় করেই চলো। আগে তো খালি ওই দেখতাম বীরভূম, তারপরে বীরভূমের পাশে বর্ধমানের মঙ্গলপুর, এইসব জায়গায় ওনার দাপুটটা ছিল। এখন তো বুঝলাম অনেক জায়গা। আমি হলো জেল থেকে ফিরে এসে 2-4 দিন ভদ্র হয়েছিলেন, কিন্তু দেখা গেছে সেই ভদ্রতা ওনার গেছে নেই। তো যারা ওনাকে ব্যবহার করে বাংলার বাঘ বলে তারাই ওনাকে এই জায়গায় নিয়ে এসে, তার ফলে একজন সরকারি কর্মচারী, কতগুলো ধরনের কেস আমি জানি না, কে সব দেখলাম, সরকারি অসরকারিকে কর্মচারীকে আপনি বিরুদ্ধে থ্রেট করছেন, এটা একটা কেস। মহিলাদের সম্বন্ধে কদর্য ব্যবহার করছেন, এটা তার মারাত্মক কেস। হ্যাঁ, এইসব নানান এগুলো হতে পারে, যেগুলো আপনি এবং ইন্টারনেট, মোবাইল ব্যবহার করছেন, হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, সেখান থেকে সব করছেন। এই নানান ধরনের কেস ওনার বিরুদ্ধে আসা উচিত বলে আমার ধারণা। কিন্তু সবাই ভয় পেয়ে এই যে ক্ষমা চাইলাম,
এখন ওনাকে কে ক্ষমা চাইতে বলেছে, কি বলেছে জানি না, উনি ক্ষমা চেয়েছেন, রেগে গিয়েছিলাম। এখন রেগে গেলে এইসব কথা বলা যায়? রেগে গিয়ে খুন করে নিয়েছিলাম, ছেড়ে দাও, এরকম বলতে বুঝেছেন? হ্যাঁ, এই তো আমাদের, এই যদি প্রশাসন চলতে থাকে, বুঝেছে, এতে হয়তো 2-4 জন গুন্ডা প্রকৃতির মানুষ হয়তো রক্ষা পেয়ে যাবে। ক্ষতি হবে বাংলার। এটা বুঝতে হবে যে বাংলার সম্বন্ধে যে ধারণা, বাংলার শিক্ষিত সমাজ, বাংলার যে সাংস্কৃতিক, সব কিন্তু একেবারে জলাঞ্জলি যাবে এইসব মানুষের জন্য। এগুলো দেখুন তো সারা ভারতবর্ষে তো ছড়িয়ে যায়, এবং হিন্দিতে করে, এতে করে, অন্য ভাষাতে এগুলো ছড়িয়ে পড়ে। তখন আমাদের শুনতে খুব খারাপ লাগে, কোন হ্যায় আপে, কোন হ্যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে তো দেখনে लगता है गुंडा है, बड़ी गुंडा लगता है। এরাই যদি, হ্যাঁ বল। যে যে মানে এতদিন ধরে যে ভাষায়, মানে এই ভাষা তো তিনি, মানে এটা তো এত কদর্য ভাষা, সেটা মুখে আনা যায় না। এতদিন ধরে প্রকাশ্যে তিনি যেসব বিষয় আগে মানে বলেছেন, মানে অতীতেও যেসব ভাষা তিনি ইউজ করেছেন, পুলিশের উদ্দেশ্যে বলুন বা জনগণের উদ্দেশ্যে বলুন, ভোটারদের উদ্দেশ্যে বলুন, তিনি যেগুলো বলেছেন, দল কিন্তু তাকে তখন মানে কোন রকম লাগাম টানেনি। আজকে দল লাগাম টানছে। ড্যামেজ কন্ট্রোল হবে বলে মনে হচ্ছে? না দেখুন, এই তো জল কি লাগাম টানছে আমি তো বুঝতেই পারছি না। ক্ষমা চাইতে বলেছে কি? ক্ষমা চাইতে কি অফিসিয়াল নির্দেশ গেছে ক্ষমা চাও? এবং ক্ষমা চাওয়ার চেয়েও তো বড় কথা, তাকে বলা উচিত তুমি সব পোস্ট থেকে ছেড়ে দাও। হ্যাঁ, তাকে অ্যারেস্ট করা উচিত। ক্ষমা চাইলেই তো এই ধরনের কাজ তো ইয়ে হয় না, তাকে তো এক্ষুনি অ্যারেস্ট করা উচিত যেসব কাজ করেছে। এটা একজন সাধারণ মানুষ বা সোশ্যাল মিডিয়ায় কেউ যদি পুলিশের উদ্দেশ্যে এরকম কোনো কিছু বলতো বা কোনো তৃণমূল নেতার উদ্দেশ্যে কিছু বলতো, তাহলে কি প্রশাসন তাকে ছেড়ে দিত বা সরকার তার বিরুদ্ধে ছেড়ে দিত, তাকে কিছু বলতো না? যদি রদ্দুর রায়ের কথা বলি, তিনি কিছু কথা বলেছিলেন, তাকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে। তাহলে কেন অনুব্রত মন্ডল ক্ষমা চাইলেন বলে তাকে ছেড়ে দেওয়া হলো? পুলিশ তার বিরুদ্ধে যদিও শুনছি আমরা যে মামলা করেছে, কিন্তু এটাতেই কি অনুব্রত মন্ডলের সাক্ষীর মাপ হয়ে যাবে? হ্যালো, হ্যাঁ বলুন। কিছু, হ্যাঁ কিছু একটা গন্ডগোল হচ্ছে। আমি কোন একটা টেকনিক্যাল গন্ডগোল শুনতে পাইনি আমার বক্তা। আপনি যেটা বলছেন, এটা যদি সাধারণ মানুষ এটা করতো, রদ্দুর রায় যা নামটা বলছে, তার খুব একটা, জানি তিনি কিছু উল্টো পাল্টা কথা বলেন, এবং যে ভাষা ব্যবহার করেন সেটা শোনা যায় না, তার ফলে হয়তো অনেক কিছু ভালো বলেন সেগুলো হারিয়ে যায় ওনার এই ভাষার কদর্যতায়। তো আমি ওনার কোনো ভিডিও চ্যানেল ইত্যাদি যেগুলো আছে, আমি কোনোটাই পুরোপুরি দেখে উঠতে পারি না, কেননা ভাষাটা আমার কাছে অত্যন্ত, একজন শিক্ষিত বাঙালি হিসেবে ভাষাটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এমন কোনো ভাষা শুনতে পারি না বা বলতে পারি না যেটা হচ্ছে আমার নিজের মর্যাদা, আমার ভাষার মর্যাদা ক্ষুণ্ণ করে। তো যাই হোক, যারা এইসব করছেন, এখন এইসব ভাষা ব্যবহার করছেন, তাদের তো মানে জেলে যাওয়া উচিত। মানে ভয়, যে ভাষা ব্যবহার শুধু নয়, তার ভাষায় উনি একজন মানে অন ডিউটি পুলিশ অফিসারকে থ্রেটেন করছেন, তিনি আইসি ইন্সপেক্টর ইনচার্জ, মানে মোটামুটি থানার ওসি ধরুন বা দারোগাই ধরুন, তাকে যদি এইভাবে থ্রেটেনিং করে, এবং তারপরে যদি পুলিশের বড় কর্তারা নীরব থাকে, তাহলে তো কিছু বলার নেই। পুলিশের তো তরফ থেকে তো প্রতিবাদ করা উচিত। যারা এত বড় পুলিশের আইপিএস আছে, তারা কি করছে? তারা কেন নীরব আছে? তারা তো তাদের সতীর্থ কর্মীর কোনো মানে রেসপেক্টটাকে গ্যারান্টি করতে পারলেন না। এরপরে এই লোকটা আজকের ক্ষমা চেয়ে চুপচাপ হয়ে গেল, এরপরের দিন কোনো আইপিএস অফিসারকে যদি একই কথা বলে, তাই না, তার কি ভালো লাগবে? ভালো, বুঝছেন, কারোরই লাগছে না। কিন্তু সবাই মনে করছে যে এইভাবে মানে আত্মসমর্পণ করা, শক্তিশালী একটা সরকারের কাছে, স্বৈরাচারী ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করে নিজের আখের গুছিয়ে নেওয়া, এইটাই হয়েছে মানুষের এখন যে ধর্ম হয়ে গেছে। সেটা খুব বিপজ্জনক ধর্ম বলে আমি মনে করি। এটা কিন্তু বাংলাকে শেষ করেছে। জিনিসটা যদি চলতেই থাকে, অর্থাৎ যদি কমন পিপল বা সমাজ মাধ্যমে কেউ যদি আজকে এরকম কোনো করতেন, তাহলে কি প্রশাসন তাকে ছেড়ে দিত? তাহলে কি জেলা প্রশাসন বা রাজ্য প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিত না? কারণ আমরা দেখেছি যে নানা বিষয়ে, যে আজকে যদি আমরা বলি যে সেই শিলাদিত্য থেকে শুরু করে নানান মানুষের মানে যদি নিয়ে আসা যায়, সমাজ মাধ্যমে দেখে বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলেছেন বা কোনো নেতার বিরুদ্ধে বলেছেন বা কারোর বিরুদ্ধে বলেছেন, সাথে সাথে তাকে পুলিশ যে সক্রিয়তা দেখিয়েছিল, প্রশাসন যে সক্রিয়তা দেখিয়েছিল,
আজকে অনুব্রত মণ্ডল যা করলেন তা সত্যি বাংলার রাজনীতির পক্ষে সত্যি লজ্জা। এই লজ্জা ঢাকার জায়গা নেই। বাংলার যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে, রাজনৈতিক সংস্কৃতিতে এই লজ্জা কিভাবে মেকআপ দেবে বা কিভাবে মেকআপ দেবে সেটা তারাই বুঝবে। সেটা সত্যি যে প্রশাসন যদি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে এটা কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকে যে একজন নেতা বলে তিনি ছাড় পেয়ে যান, আর যদি সাধারণ মানুষ এটা হন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। যদি সত্যি সত্যি প্রশাসন যেরকম আমরা শুনেছি যে তার বিরুদ্ধে, জানি না সত্য মিথ্যা এখনো জানি না, আমরা বিভিন্ন সমাজ মাধ্যম বা মিডিয়াতে দেখেছি তার বিরুদ্ধে নাকি এফআইআর করা হয়েছে বা মামলা করা হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কি ব্যবস্থা নেয় প্রশাসন, আমরা কিন্তু সেদিকেই নজর রাখবো। দল তো তার বিরুদ্ধে ব্যবস্থা নিল, দল তাকে ক্ষমা চাইয়ে দিল, কিন্তু এখানে কি শেষ? এখানে কি? তাহলে অন্যান্য যে কোনো বিষয়ে যদি ক্ষমা চেয়ে নেন, সেক্ষেত্রে কি তাকে ছেড়ে দেওয়া হবে? প্রশ্ন এখন সেখানেই, আমাদের নজরে সেদিকে দেবো। ধন্যবাদ রাজেদা, ধন্যবাদ আপনাদের আমাদের আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানান। সবাই ভালো থাকবেন, নমস্কার।